উপন্যাসের ঝুলি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ পাঠ করতে চলেছি বাংলার বিখ্যাত সাহিত্যিক জহির রায়ন রচিত বরফ গলা নদী উপন্যাসের দ্বিতীয় পর্ব। রোজ পায়ে হেঁটে ছাত্রীর বাড়ি যায় মরিয়ম। পায়ে হেঁটে ফিরে আসে। রিকশায় যদি আসা যাওয়া করে তাহলে হিসেব করে দেখেছে সে যা পায় তার অর্ধেকটা ব্যয় হয়ে যায়। তাছাড়া হাঁটতে যে খারাপ লাগে ওর তা নয়। মাসের শেষে 30 টাকা পাওয়ার আনন্দ হাঁটার ক্লান্তির চেয়ে অনেক বেশি, অনেক সুখপ্রদ। দুপাশের দোকানপাট, লোকজন দেখতে দেখতে এমনি পায়ে চলার পথে অনেক কিছু ভাবে মরিয়ম। বাবার কথা, মায়ের কথা, মামুদের কথা, আর জীবনে ঘটে যাওয়া সেই বিপর্যয়ের কথা। অনেক কিছু ভাবে মরিয়ম। ইদানিং সেলিনার বড় বোনের দেবর মনসুরের কথাও মাঝে মাঝে ভাবনার মধ্যে এসে যায়। সেলিনা ওর ছাত্রীর নাম। মনসুর আজকাল বড় বেশি আসা যাওয়া করছে ওদের বাসায়, প্রায় বিকেলেই আসে। বিশেষ করে মরিয়ম যখন সেলিনাকে পড়াতে যায় তখন মরিয়ম ভাবে এবার থেকে লোকটা এলে তার সাথে আর দেখা কথা বলবে না। কে জানে মনে কি আছে লোকটার, কোনো বদ উদ্দেশ্যও তো থাকতে পারে। মানুষের খবর জানা সহজ নয়। জাহেদকে কত কাছ থেকে দেখেছিল মরিয়ম, তবুও কি তার মনের গোপন কথাটি জানতে পেরেছিল কোনোদিন? যদি এক মুহূর্ত আগেও জানতে পারত তাহলে এমন একটা বিপর্যয় ঘটতে দিত না মরিয়ম। দোরগোড়ায় পা দিতেই ভিতরে মনসুরের গলার স্বর শোনা গেল। আজ আগে থেকে এসে বসে আছে লোকটা। ওর সামনে দিয়ে নিঃশব্দে ভিতরে চলে এলো মরিয়ম, সোজা সেলিনার ঘরে। ওর ঘরটা বড় সুন্দর করে সাজানো আর বেশ পরিপাটি। একপাশে নতুন কেনা একখানা খাটের উপর সেলিনার বিছানা, নীল রঙের একখানা বেড কভার দিয়ে ঢাকা, মাথার কাছে একটা গোল টিপোয়, তার উপর ফুলদানিতে বহু বর্ণের ফুল সাজানো। দেখে মনে হয় তাজা ফুল, আসলে কাগজের তৈরি। দেওয়ালে কয়েকখানা ছবি টানানো, কোনো এক শিল্পীর আঁকা একখানা পোর্ট্রেট। এ ঘরে ছিল না সেলিনা। খবর পেয়ে এসে কপালে হাতের তালু ঠেকিয়ে বলল, আজ পড়বো না আপা, শরীরটা ভালো লাগছে না। মরিয়ম সহানুভূতির সাথে বলল, কি হয়েছে? ধপ করে বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ে সেলিনা জবাব দিল, মাথাটা ভীষণ ধরেছে আপা। মরিয়ম জানে ওটা মিথ্যা কথা। যেদিন পড়ার ফাঁকি দেবার ইচ্ছা থাকে সেদিন কিছু একটা সুতো বের করে বসে সেলিনা। কোনোদিন মাথা ব্যথা, কোনোদিন পেটে কামড়, কোনোদিন আবার বমি বমি ভাব। মরিয়ম কাছে এসে জিজ্ঞেস করলো, সত্যি তোমার মাথা ধরেছে সেলিনা? সেলিনা পাশ ফিরে শুয়ে বলল, তুমি সবসময় আমার সন্দেহ করো আপা। মরিয়ম বলল, এত দূর হেঁটে এসে না পড়িয়ে যেতে আমার খারাপ লাগে কিনা তাই। ওই যা, হঠাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সেলিনা। তুমি বসো আপা, আমি এক্ষুনি আসছি বলে দ্রুত বেরিয়ে গেল সে। খানিকক্ষণ পর আবার ফিরে এলো, হাতে 3খানা 10 টাকার নোট। মরিয়মের হাতে নোটগুলো গুঁজে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়লো সেলিনা। সত্যি বলছে আপা, মাথাটা আজ ভীষণ ধরেছে। মরিয়ম জানে হাজার বোঝালেও ওকে আর এখন পড়াতে বসানো যাবে না। এখানে বুঝি হাসিনার সঙ্গে খুব মিল আছে। হাসিনাও এমনি ফাঁকি দেয় লেখাপড়ায়। গালাগাল করেও বইয়ের সামনে বসানো যায় না। এ ঘর থেকে ও ঘরে পালিয়ে বেড়ায়, ছাতে গিয়ে বসে থাকে। বাবা বলেন, ছোটবেলায় তোমরাও এমন ছিলে। এখনো কম বয়স, ওর বুদ্ধি হয়নি। বুদ্ধি হলে তখন আর বকাবকি করতে হবে না, আপনি থেকে পড়তে বসবে। মা বলেন, ওর বুঝি অল্প বয়স, আসছে মাসে 13 পেরিয়ে 14 পড়বে। ওই বয়সে মরিয়মকে দেখনি? ওকে পড়তে বলতে হতো। আসলে তুমি ওকে বড় বেশি লাই দিচ্ছ, দেখবে ওর কিছু হবে না জীবনে। বাবা সবসময় হাসিনার পক্ষ নেন, মা মরিয়মের। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথাই ভাবছিল মরিয়ম। ছেলেরা জিজ্ঞেস করলো, কি আপা, কিছু ভাবছ? না, কিছু না। হাতের নোটগুলো ব্যাগের মধ্যে রেখে দিয়ে মরিয়ম বলল, তাহলে আমি চলি সেলিনা, তোমার মাকে বলো আমি এসেছিলাম, কাল আবার দেখা হবে কেমন? সেলিনা পাশ ফিরে শুয়ে অস্পষ্ট স্বরে বলল, আচ্ছা। বারান্দায় দাঁড়িয়ে পা বাড়াতে গতিশীলত হয়ে এলো তার। বইটা কানা ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে মনসুর। লম্বা গড়ন,
সরু দেহ, পরনে একটা ডোলা পায়জামা আর গায়ে ঘিয়ে রঙে মিহি পাঞ্জাবি। পায়ের শব্দে ওর দিকে ফিরে তাকালো মনসুর, একেবারে ওর মুখোমুখি। চোখ জোড়া মাটিতে নামিয়ে পাশ কেটে চলে যাব ভাবছিল মরিয়ম। এ কি, এসেই ফিরে চললেন যে? চলার পথে তার গতিরোধ সৃষ্টি করলো মনসুর। সেলিনা আজ পড়বে না, ছোট্ট উত্তর দিয়ে চলে যাচ্ছিল মরিয়ম। মনসুর বলল, চলুন, আমিও যাব ওদিকে। ওর নিজের তরফ থেকে কোনো আমন্ত্রণ না জানালেও কিছু দূর পিছু পিছু তারপর পাশাপাশি রাস্তায় নেমে এলো মনসুর। আজ প্রথম নয়, এর আগেও এ ধরনের প্রস্তাব সে পেয়েছে মনসুরের কাছ থেকে। শুধু প্রস্তাব নয়, মরিয়মকে বাসার কাছাকাছি এগিয়ে দিয়েও গেছে সে। মরিয়মের ভালো লাগেনি, বড় বিরক্তিকর মনে হয়েছে এই অনাহুত সঙ্গদান। কথাবার্তা যে খুব হয়েছে তা নয়। একদিন জিজ্ঞেস করেছিল মরিয়ম কোথায় থাকে, আরেকদিন জানতে চেয়েছিল পরীক্ষা কেমন দিয়েছে মরিয়ম। এছাড়া এমনও দিন গেছে যেদিন সারা পথ নীরবে হেঁটেছে ওরা। বাসার কাছাকাছিতে মাথায় এসে মনসুর বলেছে, আচ্ছা আসি এবার। আপনি তো এ পথে যাবেন, আমি এ পথে। কিছুদূর গিয়ে লোকটা রিক্সা নিয়েছে, তা ঠিকই লক্ষ্য করেছে মরিয়ম। মরিয়ম জানে বেশ টাকা পয়সা আছে লোকটার, রিক্সা কেন, ইচ্ছা করলে মোটরে চড়ে চলাফেরা করতে পারে। তবুও পথটা মরিয়মের সঙ্গে হেঁটে আসতো মনসুর। রাস্তায় নেমে মনে মনে নিজেকে ধিক্কার দিল মরিয়ম। কেন সে নিষেধ করলো না লোকটাকে? ইচ্ছে করলে তো মুখের উপর জবাব দিতে পারত, বলতে পারত, আপনি সঙ্গে আসেন, তা পছন্দ না আমার, দয়া করে আর পিছু নেবেন না। ইচ্ছা করলে আরও রূঢ় গলায় আসতে নিষেধ করতে পারত মরিয়ম। তবু কেন একটা কথা বলতে পারল না কেন সে? পাশাপাশি হাসছিল মনসুর। ইতিমধ্যে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরিয়েছে সে। বার কয়েক তাকিয়েছে মরিয়মের দিকে। মৃদু ঘামছিল মরিয়ম। হঠাৎ হাত বাড়িয়ে একটা রিক্সা থামালো সে। মনসুরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনেকটা তাড়াতাড়ি করে রিক্সায় উঠে বসলো মরিয়ম। বেশ কিছু দূর আসার পর একবার পিছন ফিরে তাকালো সে। দেখলো এদিকে চেয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে মনসুর। দেখে প্রথমে হাসি পেল তার। হেসে নিয়ে সে ভাবল, এমন ব্যাপারটা হয়তো উচিত হয়নি। লোকটি তাকে অভদ্র বলে মনে করতে পারে, কিংবা অতি দাম্ভিক, এর কোনোটি নয় মরিয়ম। মনসুরের এই গায়ে পড়া ভাব তার ভাল লাগে না, এটাই হলো আসল কথা। কথাটা মনসুরকে ভদ্রভাবে বলে দিতে পারত সে, তাই ভালো ছিল হয়তো। একটু আগের অবাঞ্ছিত ঘটনার জন্য মনে মনে অনুতপ্ত হলো মরিয়ম। কিন্তু পরক্ষণে আবার মনে হলো সে অন্যায় কিছু করেনি। জায়েদের সঙ্গে এমনি রূঢ় ব্যবহার করা উচিত ছিল তার। পারেনি বলেই মরিয়মকে তার শাস্তি ভোগ করতে হচ্ছে আজ। সব পুরুষই সমান, ওরা চায় শুধু ভোগ করতে, প্রেমের কোনো মূল্যই নেই ওদের কাছে। আর এই দেহটাকে পাবার জন্য কত রকম অভিনয়রা করতে পারে ওরা। গলির মাথায় রিক্সাটাকে বিদায় দিয়ে দিল মরিয়ম। এই পথটা হেঁটে যেতে হবে তাকে। অন্ধকার গলিতে বিজলি বাতির প্রসার এখন হয়নি। কয়েকটা কেরোসিনের বাতি আছে, টিম টিম করে জ্বলছে সেগুলো, তাও সবসময় নয়। মাঝে মাঝে দুষ্টু ছেলেরা ঢিল মেরে চিমনিগুলোকে ভেঙে দেয়। তখন অন্ধকারে ডুবে থাকে গলিটা। বা হাতে শাড়িটা একটু গুটিয়ে নিয়ে আবর্জনার স্তূপগুলো এড়িয়ে সাবধানে এগোতে লাগলো মরিয়ম। দুপাশের জীর্ণ দালানগুলোতে এর মধ্যে ঘুমের আয়োজন চলছে। সামনের বারান্দায় বসে কেউ কেউ গল্প করছে। ছোট ছোট ছেলে মেয়েদের সুর করে পড়ার আওয়াজ আসছে এ বাড়ি ও বাড়ি থেকে। বুড়োদের সাংসারিক আলাপ আলোচনা, আদেশ উপদেশ, আশা আকাঙ্ক্ষার অভিব্যক্তিগুলো গলি বেয়ে হাঁটতে হাঁটতে গেলে সহজেই কানে আসে। বাসার কাছাকাছি আসতে উপাসের দোতলা বাড়ি থেকে ঝপ করে এক বালতি পানি কে যেন ঢেলে দিল মরিয়মের গায়ে। সর্বাঙ্গ ভিজে গেল। প্রথম কয়েক মুহূর্তে একেবারে হকচকিয়ে গেল মরিয়ম। মুখ তুলে উপরের দিকে তাকিয়ে দেখল যে পানি ফেললো সেই মাত্র মুখখানা সরিয়ে নিল। এমনি প্রায় হয়, রাস্তায় কেউ আছে কি নেই কেউ দেখে না। ময়লা আবর্জনা, এমনকি বাচ্চা ছেলেমেয়েদের পায়খানাও জানলা গলিয়ে রাস্তায় ফেলে দেয়। কারো মাথায় পড়লো কিনা
সে খেয়াল নেই। রাগে সমস্ত দেহ জ্বালা করে উঠল মরিয়মের। পরক্ষণে রীতিমতো কান্না পেল তার। সবে গতকাল শাড়িটা ধুয়ে পড়েছে, কে জানে কিসের পানি। ভাবতে গিয়ে সারা দেহ রিরি করে উঠল। মনে হলো সে এক্ষুনি বমি করবে। ওদিক থেকে হাসিনা হট্টগোল বাঁধিয়ে দিল, এ কি আপা, ভিজে চুপসে গেছিস যে, কি হয়েছে? উপর থেকে পানি ফেলেছে বুঝি? এহ, কি নোংরা পানি গো। মেঝেতে থুতু ফেললো হাসিনা। মা দেখে যাও। মরিয়ম স্যান্ডেল জোড়া দ্রুত খুলে রেখে কুয়োতলার দিকে যেতে যেতে বলল, আমার ছাপা শাড়িটা আর গামছাটা একটু দিয়ে যা হাসিনা। মা নামাজ পড়ছিলেন, বাবা হারিকেনের আলোয় বসে খোকাকে পড়াচ্ছিলেন। হুমায়ুনের মৃত্যুর পর আকবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। হাসিনার চিৎকার শুনে মরিয়মের সাবান নিয়ে কুয়োতলার দিকে তাড়াহুড়ো করে চলে যেতে দেখে বই থেকে মুখ তুলে তাকালেন তিনি। কি হয়েছে? মরিয়ম কিছু বলল না। শাড়ি আর গামছা হাতে চাপা আক্রোশে পাড়ার লোকদের জমের বাড়ি পাঠাতে পাঠাতে একটু পরে এ ঘরে এলো হাসিনা। হাসমত আবার মুখ তুললেন বই থেকে। কি হয়েছে রে? হাসিনা মুখ বিকৃত করে বলল, আপার গায়ে কারা যেন নোংরা পানি ঢেলে দিয়েছে। কারা ঢাললো? কোথায় ঢাললো? হাসমত ঠিক বুঝতে পারছিলেন না। হাসিনা কুয়োতলায় শাড়ি আর গামছাটা রেখে এসে বলল, আপা আসছিল, উপর থেকে কারা এক বালতি ময়লা পানি ঢেলে দিয়েছে তার গায়ে। হাসমত শুনে বললেন, চোখ বন্ধ করে হাঁটে নাকি? দেখে হাঁটতে পারে না? তোমার যত বেয়াড়া কথা। নামাজে সালাম ফিরিয়ে সালেহা বিবি বললেন, উপর থেকে যারা ময়লা পানি ফেলে তাদের কি চোখ কানা হয়ে গিয়েছে? তারা মানুষ দেখে না? খোদা কি তাদের চোখ দেয় নাই? স্ত্রীর কথায় প্রতিবাদ না করে চুপ হয়ে গেলেন হাসমত আলী। একটু কাল নীরব থেকে সালেহা বিবি বাকি নামাজ শেষ করে জন্য নিয়ত বাঁধলেন। সহজে ঘটনাটার ইতি করে হাসিনা শান্তি পাচ্ছিলেন না। সিঁড়ি বেয়ে ছাতে উঠে এসে পাশের বাড়ির বউটিকে ডেকে সবকিছু শোনালেন। আপা আসছিলেন, হঠাৎ তার মাথায় এক বালতি ময়লা পানি ঢেলে দিয়েছে কে? আল্লাহ করুক যে হাতে পানি ঢেলেছে সে হাতে কুষ্ঠ হোক, তার কুষ্ঠ হয়ে মরুক। উত্তরে পাশের বাড়ির বউটি জানালো, কিছুদিন আগে তার ছোট দেবর আসছিলেন এমনি রাতে। তারা তার মাথার উপর একটা ছাই ফেলে দিয়েছিল। লোকগুলো সব নিচে এসে হাসিনা দেখলো মরিয়ম স্নান সেরে ফিরে এসেছে। বসে বসে চুলে চিরুনি বুলাচ্ছে সে। সামনে টেবিলের উপর 3খানা 10 টাকার নোট দেখে চোখ জোড়া বড় বড় করে ফেলল হাসিনা। তারপর ছোঁ মেরে নোটগুলো তুলে নিয়ে বলল, তুই বিজনেস টাকা পেয়েছিস আপা? আমাকে লিলি আপার মতো একটা শাড়ি কিনে দিতে হবে, নইলে আমি আর এগুলো আর দেব না। সত্যি দেব না বলছি। কিনে দিবি কিনা বল আপা। 2 হাতে মরিয়মকে জড়িয়ে ধরল হাসিনা। মরিয়ম বলল, এখন না, স্কুলের চাকরিটা যদি পেয়ে যাই তাহলে কিনে দেব, কথা দিলাম। তার কোনো ঠিক ঠিকানা আছে? অনিশ্চয়তা নির্ভর হতে রাজি হল না হাসিনা। কবে যে চাকরি হবে হয় কিনা তাকে জানে। শাড়ি যদি না কিনে দিস, একটা ব্লাউজ পিস কিনে দিবি বল। মরিয়ম কথা দিল, একটা ব্লাউজ পিস সে কিনে দেবে। আশ্বস্ত হয়ে টাকাগুলো ফিরিয়ে দিতে রাজি হল হাসিনা। কিন্তু তক্ষণে দিল না। এগুলো কিছুক্ষণ থাকে ওর হাতের কাছে। হাতে নিয়ে আঁচলে বেঁধে ব্লাউজের মধ্যে রেখে এবং আবার বের করে নানাভাবে নোটগুলোর উষ্ণতা অনুভব করল সে। ভাত খেতে বসে সালেহা বিবি বলল, দে এগুলো ট্রাঙ্কে রেখে দে। তোর কোনো ঠিক ঠিকানা আছে? কোথায় হারিয়ে ফেলবি? এদিকে দে। এক লোকমা ভাত মুখে তুলে হাসিনা সরস দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। তারপর নীরবে ভাতগুলো চিবোতে লাগলো। গোল হয়ে তারা বসছিল ভাত খেতে, বুড়ো হাসমত আলী আর তার 2 মেয়ে মরিয়ম আর হাসিনা। সালেহা বিবিও খাচ্ছিলেন, পরিবেশন করছিলেন সকলকে। খোকন আর দুলু খেয়ে দিয়ে অনেক আগে শুয়ে পড়েছে। মাহমুদ রোজ সন্ধ্যায় বেরিয়ে যায় ডিউটিতে, ফিরে সেই ভোর রাতে। আজ তার অফ ডে, তবু রাত 11টায় আগে ফিরবে না সে। অফিসে, রেস্তোরাঁয়, বন্ধুদের বাড়িতে আড্ডায় শেষ করে তারপরে বাসায় ফিরবে। খাবারটা ওর ঘরে রেখে দেন সালেহা বিবি। ফিরে এসে মাহমুদ খেয়ে ঘুমিয়ে পড়েন। মরিয়মের পাতে
এক চামচ ঝোল পরিবেশন করে সালেহা বিবি বললেন, কাল গিয়ে একখানা শাড়ি কিনে নিয়ে এসো নিজের জন্য, একটা বাড়তি শাড়ি নেই। মরিয়ম কিছু বলার আগে হাসিনা জবাব দিল, আর আমার জন্য একটা ব্লাউজ পিস। সালেহা বিবি ধমকে উঠলেন, ওসব বাজে আবদার করো না। হাসিনা সরস দৃষ্টিতে আরেকবার তাকালো মরিয়মের দিকে। হাসমত আলী এতক্ষণে নীরবে ভাত খাচ্ছিলেন। সামনের দুটো দাঁত পড়ে গেছে বহু আগে। উপর টিপাই দাঁতগুলো বড় নড়বড়ে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তাই সতর্কতার সাথে ভাত খান খুব আস্তে আস্তে। দাঁতের ফাঁকে আটকে যাওয়া একটু সরু কাটাতে আঙ্গুল দিয়ে বের করে নিয়ে হাসমত আলী বলেন, তোমার স্কুলের চাকরিটার কি হলো? কথাটা মরিয়মকে উদ্দেশ্য করে। মুখের কাছে তুলে আনা ভাতের গ্লাসটা থালার উপর নামিয়ে রেখে বাবার দিকে তাকালো মরিয়ম। বাবার প্রশ্নটা যেন ঠিক বুঝতে পারছিল না সে। ওকে চুপ থাকতে দেখে হাসিনা বলল, তোর স্কুলের চাকরিটা কি হলো জিজ্ঞেস করছেন বাবা। এতক্ষণ কি ভাবছিলি আপা? মরিয়ম অপ্রতিভ গলায় জবাব দিল, 3-4 দিনের মধ্যে জানা যাবে বলে ভাতের থালায় মুখ নামালো সে। এতক্ষণে সেই অবাঞ্ছিত ঘটনাটির কথা ভাবছিল মরিয়ম। সত্যি মনসুরের সঙ্গে অমন বিশ্রী ব্যবহার না করলেই ভালো হতো। কে জানে, লোকটার হয়তো কোনো অসৎ উদ্দেশ্য ছিলই না, নেইও। মরিয়ম মিশামিশি সন্দেহ করছে তাকে। নিজের অসফলতার জন্য মনে মনে লজ্জিত হলো সে। খাওয়া হলে পরে রোজ একটা থালা বাসন ধুয়ে মুছে গুছিয়ে রাখার কাজে মাকে সহায়তা করে মরিয়ম। সালেহা বিবি মেয়ে ভাগ্যে সুখ অনুভব করলেও মাঝে মাঝে বাধা দেন, বলেন, থাক, এগুলো আমি করব, তুই ঘরে যা। মরিয়ম বলে, তুমি সারাদিন খাটো মা, তুমি যাও, এগুলো আমি গুছিয়ে রাখবো। আনন্দে মুখখানা উজ্জ্বল হয়ে ওঠে সালেহা বিবির। মেয়ে তার দুঃখ কষ্ট বোঝে, তার শ্রমের স্বীকৃতি দেয়, এতেই তার আনন্দ। তারা সুখী হোক, মা বাবাকে সন্তুষ্ট রাখুক, এই শুধু চান তিনি, আর বেশি কিছু নয়। খেদে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছিল মরিয়ম। হাসিনা বসে বসে পড়ছিল। বুকের নিচে একটা বালিশ রেখে উপর হয়ে শুয়ে পড়ে সে। পড়ার ফাঁকে মাঝে মাঝে একটু ঘুমিয়ে নেয়, জেগে আবার পড়ে, আবার ঘুমোয়, এই তার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এজন্য প্রায়ই ওকে ধমক দেয় মরিয়ম। আজও ধমকালো, ও কি হচ্ছে, উঠে শীতে বসে পড়, শুয়ে শুয়ে পড়তে নেই, কদিন বলছি তোমায়। বই থেকে মুখ না তুলে হাসিনা জবাব দিল, আমার যেভাবে ভালো লাগে সেভাবে পড়ব, তোমার তাতে কি? মরিয়ম বলল, এভাবে পড়লে বুকে ব্যথা করবে, করুক, তাতে তোমার কি? বইটা বন্ধ করে রেখে একটু ঘুমিয়ে নেবার জন্য বালিশে মাথা রাখলো হাসিনা। মরিয়ম কি যেন বলতে যাচ্ছিল, দুয়ারে কড়া নাড়ার শব্দ হতে কথাটা আর বলল না সে। উঠে গিয়ে দরজাটা খুলে দিল।